ভারতে আপনাদের স্বাগত। শুরু করছি হক কথা। আমি গতকাল আপনাদের বলেছিলাম যে আজকে আলোচনা করব 2011 সালে নন্দীগ্রামের বিধানসভা ভোট নিয়ে। 2011 সালে যে বিধানসভা ভোটে বামেরা পরাজিত হয়েছিল, সেই বিধানসভা ভোট নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এ রাজ্যের ইতিহাসে, শুধু এ রাজ্যের না, দেশের ইতিহাসে ব্যাপক কেলেঙ্কারির পর দেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে বড় দুর্নীতির ঘটনায় আজ যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায় নিয়ে আলোচনা করে, অর্থাৎ এ রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলা, এসএসসি শিক্ষক দুর্নীতি। আরও একটি রায় রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক দুর্নীতি মামলা। সেখানেও 55,000 শিক্ষকের চাকরি কিন্তু ঝুলে রয়েছে। আশা করি সেই রায়ও সুপ্রিম কোর্টে যাবে এবং সেই রায় নিয়ে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেবে সেই দিকে তাকিয়ে থাকবে আমাদের রাজ্যের মানুষ। তবে এ রাজ্যে আজ বিচারপতি খান্না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে পথে হাঁটলেন, তাতে প্রমাণিত, তাতে বলা যায় যে তিনি প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পথে হাঁটলেন না। আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেছেন যে আমার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু রায় নিয়ে আমার অসন্তোষ আছে, রায়ে আমি খুশি। আমি এই 25,752 জনের জন্য যা করার প্রয়োজন ঠিক সেটাই করব। তিনি একথা বলতে গিয়ে ভার্ডিক্টে, অর্থাৎ রায়ের 46 নম্বর ধারা এবং 46 নম্বর প্যারাগ্রাফ এবং 49 নম্বর প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফ তিনি উল্লেখ করেছেন। আমি আপনাদের গোটা বিচার ব্যবস্থায় যে সমস্ত প্যারাগ্রাফ দেয়া হয়েছে তার মধ্যে মাত্র 2-3টে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় 46 নম্বর প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। বিচারপতি খান্নার বেঞ্চ যে ভার্ডিক্ট দিয়েছেন, সেখানে কনক্লুশন কি বলেছেন সেটা নিয়ে আলোচনা। মনে রাখতে হবে, এই 2016 সালের শিক্ষক দুর্নীতি মামলা দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। তখন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এই সমস্ত বেঞ্চ ঘুরে, বিচারপতি বিশ্বজিৎ ঘোষ, এই সমস্ত বেঞ্চ ঘুরে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে যায়। আপনাদের মনে রাখা দরকার, তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি বিচারপতি সাব্বার রশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকে এই রায়ের সমালোচনা করেননি, কিন্তু তারা যে রায় দিয়েছিলেন সেই রায়টাকে তিনি স্থগিতাদেশও দেননি। তিনি বলেছিলেন আপাতত থাক, কার্যত স্থগিতাদেশই বলা যায়। তারপর সেই মামলা আবার সুপ্রিম কোর্টে যায়, বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হয়ে আসেন। তারপরে নানান গঙ্গার দিয়ে নানান জল গড়িয়েছে। কেউ কেউ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছিলেন। একাংশ তো বলেছিলেন বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক রয়েছে, বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সম্পর্ক রয়েছে, তাই নাকি এ রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় আর কোনো রায় হয়নি। যদি এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বেশি করে বলা হয়েছে, সরাসরি তার কোনো প্রমাণও পাওয়া যায় না, কিন্তু এসব ঘোরাঘুরি হয়েছে, প্রচুর ঘোরাঘুরি হয়েছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যখন চলে গেলেন, তখন বিচারপতি খান্নার উপরে এই রায় এসে, এই এজলাসে, তাঁরই এজলাসে এই মামলা ওঠে এবং তার রায় আজকে দেওয়ার কথা ছিল, আজ সকালেই দেওয়ার কথা ছিল, তিনি সেই রায় দিয়েছেন। আমি আপনাদের যেটা বলতে চাই যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টে এই রায় ফিরে এসেছিল।
বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেয় 2016 সালের এই প্যানেল অবৈধ, পুরো প্যানেল বাতিল করা হলো। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস। আপনাদের মনে রাখতে হবে যে সেই রায় যখন সুপ্রিম কোর্টে যায়, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তিনি সবাই ভেবেছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটা রায় দেবেন, কেননা যারা সে সময় পরীক্ষা দিয়েছিলেন তারা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলায় ঝড় বৃষ্টি, ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ সব কিছু ছেড়ে দিয়ে তারা দীর্ঘদিন ধরে কলকাতার ধর্মতলায় তারা ধর্নায় বসেছেন। তারা কখনো বিক্ষোভ করেননি, কিন্তু তারা নীরবে ধর্নায় বসেছেন। হ্যাঁ, কখনো কখনো বিক্ষোভ করেছেন ঠিকই, তবে সেই অর্থে যে শ্রেণীর বিক্ষোভ বলা হয় সেই বিক্ষোভ না, প্রতিবাদ মিছিলকে তারা প্রতিবাদ মিছিল করেছে। আমি বলবো আজকের রায় তাদের কাছে অত্যন্ত খুশির রায়। দেখুন, আমি আপনাদের যেটা বলছি যে সেই রায়ের কনক্লুশন, সেখানে বিচারপতি সঞ্জীব খান্না কি বলেছেন সেটা আমি আপনাদের বলছি। কনক্লুশন 45, প্যারাগ্রাফ 45, সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন, দ্য লাস্ট কোয়েশ্চেন রিলেটস টু দ্য রিলিফ and whether it requires any modification. We find no valid ground or reasons to interfere with the direction of the High Court that the service of taunted candidate where appointed must be terminated, and they should be required to refund any salaries payment received since their appointment as the result of fraud, the amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. 25,752 জনের মধ্যে 753 জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল। এর মধ্যে ক্যান্সার আক্রান্ত সোমার চাকরি একমাত্র সুপ্রিম কোর্ট রেখেছেন। তাকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মানবিকতার কারণে চাকরি দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না তার চাকরিও মানবিকতার কারণে বহাল রেখেছেন। তবে সেখানে অনেকগুলো প্রশ্নও তিনি বলেছেন, সেটাও আমি যে প্যারাগ্রাফটা আপনাদের বললাম 45 নাম্বার, সেখানে দেখা যাচ্ছে তার আগে বিচারপতি খান্না বলছেন স্কুল সার্ভিস কমিশন যে তথ্য প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে 4,000-এর বেশি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা চাকরি পাওয়ার যোগ্য নয়। আমি সেই তালিকাটা আপনাদের বলবো একটু পরে। আর সিবিআই ওয়েমার্কশিট ঘেটে যে তথ্য পাচ্ছি সেখানে বলা হয়েছে 8,000-এর সামান্য বেশি, 8,100-র কাছাকাছি চাকরি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হচ্ছে, প্রায় ডাবলের পার্থক্য। বিচারপতি সঞ্জীব খান্না বলছেন যারা ওয়েমার্কশিট ছাড়াই, যাদের ওয়েমার্কশিট খুঁজে পাওয়া যায়নি, যাদের র্যাঙ্ক জাম্প করানো হয়েছে, যাদের বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তারা চিটিং করেছে। আমি জানি না এই চিটিং কেস নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা হবে কিনা এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে কিনা, তবে হওয়ার সম্ভাবনা আছে। কালকেও আবার মামলা আছে, সিবিআই তদন্ত করবে কি তদন্ত করবে না সেই রায়ও দেবেন বিচারপতি সঞ্জীব খান্না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন আজকে, সেই রায়ে পরিষ্কার করে বলা হয়েছে যে তারা চিট করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু চিটিং এর কেসে ফৌজদারি মামলা দায়ের হতে পারে এবং তারা
2016 সাল থেকে যারা যারা চাকরি পেয়েছেন 16 সালের প্যানেল থেকে এ পর্যন্ত যত টাকা তারা আয় করেছে, যত টাকা তারা বেতন পেয়েছে, সেই টাকা তাদের ফেরত দিতে হবে। একবারও কোথাও বলেননি যে 12% হারে কিংবা 12% হারে টাকাটা ফেরত দিতে হবে। পরিষ্কার করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তাদের এই টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ ধরা যাক যদি একজন শিক্ষকের বেতন হয় 50,000 টাকা, তাহলে এক বছরে তার আয় কত টাকা? 6 লাখ টাকা। 5/12 6 লাখ টাকা। তিনি যদি 8 বছর চাকরি করেন বা 5 বছর চাকরি করেন, তাহলে তার কত টাকা ফেরত দিতে হবে? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা কিন্তু তাকে ফেরত দিতে হবে। ঠিক এর পরের প্যারাগ্রাফটা আমি আপনাদের যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, for candidates not specially found to be tainted, the entire selection process has been rightly declared null and void due to the egregious violation and illegalities which violated Article 14 and 16 of the Constitution. As such, the appointment of these candidates are cancelled. However, the candidate who are already employed need not be asked to refund or restitute any payments made to them. However, the service will be terminated. Furthermore, no candidates can be appointed once the entire examination process and result have been declared void. যারা ধরা যাক স্কুল সার্ভিস কমিশন যে 4,000 চাকরি প্রার্থীর কথা বলেছেন যেদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, বা সিবিআই যে চাকরি প্রার্থীর কথা বলেছেন যে 8,000 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। 4,000 বা 8,000 যাই হোক না, যদি 4,000 হয় 8,000 হয়, তাহলে কত থাকে? 17,000। 17,000-এর একটু বেশি। আর যদি 4,000 হয় তাহলে কত থাকে? 21,000-এর কাছাকাছি। এই 21,000 জন টাকা এখনো ফেরত দেবেন না। 3 মাস সময় দিয়েছেন, তারা চাকরি পরীক্ষায় বসতে পারবে। রাজ্য সরকারকে বেঁধে দেওয়া হয়েছে 3 মাস সময়। তাদের চাকরি নিতে হবে, তাদের চাকরি পরীক্ষায় বসাতে হবে, তারা চাকরি পরীক্ষায় বসবেন। যদি তারা আবার চাকরি পান তাহলে তাদের টাকা ফেরত দিতে হবে। আর যদি তারা চাকরি না পান তাহলে কিন্তু তাদের চাকরি ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, আমরা সরকার আছি আপনাদের সঙ্গে। আমি জানি না তাদের আবার কোনো নিয়োগ করা হবে, কিভাবে হবে, আদৌ হবে কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নেবেন, তবে তিনি যে কথাটা বলেছেন আমরা আপনাদের পাশে আছি। দ্বিতীয়, কিন্তু মনে রাখতে হবে যে তাদের চাকরি কিন্তু বাতিল হলো। এরপর আমি আপনাদের কাছে যাচ্ছি 47 নম্বর প্যারাগ্রাফ, যেখানে তিনি বলেছেন, আমি পুরোটা পড়ছি না কারণ কতক্ষণ সময় লেগে যাবে। তিনি বলছেন যে যারা 2016 সালে প্যানেলভুক্ত হয়ে চাকরি পেয়েছিলেন তার আগে পর্যন্ত তারা যে চাকরি করতেন, সে রাজ্য সরকার হোক বা রাজ্য সরকার পোষিত চাকরি হোক, পোষিত সংস্থায় চাকরি, রাজ্য সরকার পোষিত সংস্থায় চাকরি হোক, তারা সেই চাকরিতে ফেরত যেতে পারবে। এই ফেরত যাওয়ার জন্য যদি সুপার নিউমেরিক পদ তৈরি করতে হয়, অর্থাৎ অতিরিক্ত পদ যদি রাজ্য সরকারকে তৈরি করতে হয়, তাহলে অতিরিক্ত পদ তৈরি করে তাদেরকে সেই চাকরিতে বহাল রাখতে হবে। অনেকেই আছেন যারা প্রাইমারি স্কুলে চাকরি করতেন, 2016 সালে প্যানেলভুক্ত হয়েছিলেন, তারপর তারা হাই স্কুলে চাকরি করছেন, অর্থাৎ তারা আবার ওই প্রাইমারি স্কুলের চাকরিতে তারা ফেরত যেতে পারবে। এই ফেরত যাওয়ার জন্য যদি রাজ্য সরকারকে সুপার নিউমেরিক পদ তৈরি করতে হয় তাহলে তৈরি করতে পারবে, যদি কোনো পদ খালি না থাকে। বা কেউ হয়তো ধরে নিন নবান্নে চাকরি করতেন, তার পছন্দ হয়নি নবান্নের চাকরিটা, তিনি হাই স্কুলে শিক্ষকতা করতে চান, তিনি শিক্ষকতা করছিলেন, তিনি আবার নবান্নে ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে সুপার নিউমেরিক পদ কিন্তু রাজ্য সরকার তৈরি করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে
এই সুপার নিউমেরিক পদ তৈরি করার সুপার নিউমেরিক পদ তৈরি করার পর মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন সেখানে বলা হয়েছে দেয়ার সিনিয়রিটি অ্যান্ড এন্টাইটেলমেন্টস উইল বি প্রিজার্ভড, দে উইল বি এলিজিবল ফর ইনক্রিমেন্ট। অর্থাৎ তাদের একটা সুবিধা হয়েছে, তারা যে চাকরিটা করতেন তারা যা প্রাইমারি স্কুলে, তাদের এই সময় যে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেই ইনক্রিমেন্ট কিন্তু তারা পাবে। ধরে নেওয়া যাক যে তিনি স্কুলে 25,000 টাকা মাইনে পেতেন, 8 বছরের তার একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, সেই ইনক্রিমেন্টটা কিন্তু পাবে। কিন্তু এখানে একটা কথা বলা হচ্ছে, however the period they are employed under the disputed appointment no wages will be paid by the state government and autonomous bodies or the if required necessary supernumerary। আচ্ছা, যেটা আমি আপনাদের বললাম, কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে আমার সাথে একটা জিনিস বলা আছে। ধরে নিন যারা 2016 সালের আগে প্রাইমারিতে চাকরি করেছে, 2014 সাল 2012 সাল এই দুটো প্রাইমারি স্কুলের চাকরি নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা আসার কথা, ওঠার কথা। যদি সেই প্রাইমারি স্কুলে যদি আবার একই রকম হাই স্কুল সার্ভিস কমিশনের মতো, তাহলে কি হবে? তাহলে কিন্তু প্রাইমারি স্কুলে যদি তারা ফিরিয়ে যান একই জিনিসই হবে, তাদের চাকরি বাতিল হবে। কিন্তু মনে রাখতে হবে তাদের সিনিয়রিটি একই থাকবে, তারা মাইনাও পাবে, তাদের কোনো রকম ডিমোশন হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আপনাদের মনে রাখা প্রয়োজন এই রায়ের পর, আমি কালকেও এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমার শুধু 2-3টে কথা একটু বলার আছে আপনাদের। এই রায়ের পর কি ক্ষতি হলো, কাদের ক্ষতি হলো, কেন ক্ষতি হলো, আমার খুব পরিষ্কার ধারণা আছে সম্পর্কে। 2016 সালের প্রাইমারি প্যানেল এবং তার চাকরি কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? মনে রাখতে হবে এ রাজ্যের প্রান্তিক মুসলমান, এ রাজ্যের প্রান্তিক হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদের বলি, 2016 সালের যে প্যানেল হয়েছিল, ধরা যাক এই যে 25,752 জনকে চাকরি দেওয়ার আগে 24,640টা সিট খালি ছিল, দেওয়া হয়েছিল 25,753 জনের চাকরি, অর্থাৎ বেশি 1,100-র কাছাকাছি সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল। কেন তাদের তৈরি করা হয়েছিল? অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল চাকরিটা দেওয়ার জন্য। মনে রাখতে হবে, আমি আপনাদের হলফ করে বলতে পারি, আমি আবার বলছি, আমি হলফ করে বলতে পারি, এই যে 25,752 জনের চাকরি দেয়া হয়েছিল তার মধ্যে যারা সত্যি সত্যি মেরিটের ভিত্তিতে অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এমন বোধহয় 1% পাওয়া যাবে না যারা তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দেননি। অর্থাৎ মেরিট লিস্ট দেখা হয়েছে, তাদের কাছে প্রস্তাব গেছে, আপনি অবাক হয়ে যাবেন, 6 লাখ থেকে শুরু করে 21 লক্ষ টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের বাড়িতে ফোন যেত, তাদের কাছে ফোন যেত, তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের উপরতলার নেতারা নিচের তলার নেতাদের পাঠিয়ে দিতেন তাদের বাড়িতে, গিয়ে বলা হতো, দেখো তোমার অমুক তারিখে ইন্টারভিউ আছে, তার আগে তোমাকে এত টাকা দিতে হবে, 6 লাখ টাকার মধ্যে তোমার সঙ্গে আমার কথা আছে, 6 লাখ টাকা তোমায় দিতে হবে, তুমি 4 লাখ টাকা অ্যাডভান্স করবে, যেদিন তুমি চাকরিটা পাবেন সেদিন আর বাকি 2 লাখ টাকা তোমাদের দিতে হবে। আমি হলফ করে বলতে পারি 1% নেই যে 1% ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দেয়নি। তার মেধা থাকা সত্ত্বেও তাকে টাকা দিতে হয়েছে, কারণ সে জানতো যদি আমার একটা জমি বিক্রি করে দিতে হয় তাহলে জমি বিক্রি করে দেবো। তার ভাবনা এরকমই ছিল যে 2 বছরের মধ্যে তো আমি টাকাটা তুলতে পারবো। আমি 10 লাখ টাকা যদি জমি বিক্রি করে দিই, আমার মাসের মাইনে যদি হয় 5 লাখ টাকা, 50,000 টাকা, তাহলে 2 বছরে আমার 12 লাখ টাকা হচ্ছে। ধরে নেওয়া যাক, আমি তো আর কখনো চাকরি পাবো কি পাবো না ঠিক নেই, কিন্তু ধরে নেওয়া যাক 2 বছর না হয় আমি বিনা পয়সা দিয়ে কাটলাম। তারপরে 2 বছর পর
আমি যে চাকরিটা, আমি যে টাকাটা পাবো সেটা দিয়ে ধরে নিতে হবে আমি সত্যি সত্যি চাকরি পেয়েছি, সেটা আমি বিক্রি করে দিয়েছি। মনে রাখতে হবে সর্বশান্ত কিন্তু তিনি বা তার পরিবার হয়েছে। যদি এই 3 মাস পরে যে নতুন পরীক্ষা পদ্ধতি আসছে সেই পরীক্ষায় তিনি যদি চাকরি না পান, তাহলে আবার তাকে টাকাটা ফেরত দিতে হবে। সেই টাকাটা ফেরত দিতে গেলে তিনি আর জমি বিক্রি করতে পারবেন কি করে সেটা নিয়েও প্রশ্নটা আছে। তার কারণ হচ্ছে তার জমি কি সত্যি সত্যি আছে? যে প্রান্তিক কৃষক, তার ছেলেটি হয়তো চাকরি পেয়েছে, তার 2 বিঘে জমি ছিল, গ্রামে এখনো জমি বিক্রি হয় 3 লাখ টাকা বিঘেতে, এখনো জমি বিক্রি হয় 1 লাখ টাকা বিঘেতে, এখনো জমি বিক্রি হয় 2 লাখ টাকা বিঘেতে। ধরা যাক তার 4 বিঘে জমি ছিল, সে 8 লাখ টাকা বিক্রি করে দিয়েছে, তার আর কোনো জমি নেই। ছেলে চাকরি করতো কিংবা মেয়ে চাকরি করতো, কি হলো পরিবারটা? আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস যাই বলুন না কেন বা তৃণমূল কংগ্রেস নেতারা যাই বলুন না কেন, 1% লোককেও খুঁজে পাওয়া যাবে না যারা তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দেননি মেধা টাকা সত্ত্বেও। তার জন্য সিন্ডিকেট করা হয়েছিল। সিন্ডিকেট কিভাবে সেই সিন্ডিকেট কাজ করতো, কিভাবে কাটমানি নেওয়া হতো? 6 লাখ টাকা কন্ট্রাক্ট হলে 6 লাখ টাকায় যদি কন্ট্রাক্ট হয়, 1 লাখ টাকা যেত নিচুর তলায়, বাকি 5 লাখ টাকা আসতো ধাপে 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 ধাপে। কোথায় যেত আমি সেটা নিয়ে আলোচনা করছি না, আমি সেটা নিয়ে বলবো না আপনাদের, কিন্তু আমি খুব পরিষ্কার করে জানি যে ক্যান্ডিডেটদের বাড়িতে টেলিফোন ছিল, তারপর নেগোসিয়েশন হতো। সেই নেগোসিয়েশন হওয়ার পরই ঠিক হতো যে তিনি চাকরি পাবেন কি চাকরি পাবেন না। আমি হলফ করে বলতে পারি এমন কোনো ক্যান্ডিডেট নেই যিনি মেধার ভিত্তিতে হয়তো তিনি এনলিস্টেড হয়েছেন কিন্তু টাকা দেননি, টাকা তাকে দিতে হয়েছে বাই ফোর্স, তার কোনো অপরাধ নেই, কিন্তু টাকা না দিলে যে তিনি চাকরিটা পাবেন না সেটা তিনি খুব ভালোভাবেই জানেন, তাই তাকে টাকা দিতে। এখন কি করতে হবে তাকে? এখন তাকে তিনি যে ফ্ল্যাটটা কিনেছিলেন সেই ফ্ল্যাটটা হয় তাকে বিক্রি করতে হবে। তার বাড়িতে আর জমি নেই। এমন অনেক ক্যান্ডিডেটস রয়েছেন যে যাদের ওই চাকরিটার উপরই যারা নির্ভরশীল ছিলেন। মনে রাখতে হবে আপনাদের, আমরা আবার বলছি যে এই যে 25,752 জনের চাকরি আজ বাতিল হলো, ধরা যাক সত্যি সত্যি এই 21,000 জন পরীক্ষায় বসতে পারবেন, বা যারা চাকরি পেয়েছিলেন তার মধ্যে কিন্তু বড় অংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, মধ্যমেধার ছেলে। চাকরি পাবেন কি চাকরি পাবেন না জানেন না, মেধার ভিত্তিতে তারা আসেননি, পরীক্ষা দিয়েছিলেন, ওই মার্কশিট গায়েব হয়েছে, টাকা দেওয়া হয়েছে 18 লক্ষ 20 লক্ষ টাকা, সাদা খাতা জমা দিয়েছেন, চাকরি পেয়ে গেছে। বহুবারই ফেরদৌস শামীম বলেছেন যে আমরা জানি যে কোন তৃণমূল নেতারা টাকা নিয়েছেন, কাদের কাছে টাকা দেওয়া হয়েছে, মিডলম্যান কারা ছিলেন। আমি আবারও বলছি, এই যে মাইনরিটি সম্প্রদায়, অর্থাৎ মুসলমান সম্প্রদায়, এই 18 লক্ষ টাকা 20 লক্ষ টাকা সেই জমি জায়গা ঘটি বাটি, এমনকি শুনলে অবাক হয়ে যাবে, এমন বহু পরিবার আছে যার ভিটে বাড়ি বন্ধক রাখতে হয়েছে। পরে অবশ্য তিনি ছাড়িয়েছেন ভিটে বাড়ি, কিন্তু বন্ধক রাখতে হয়েছে তাকে, কারণ তিনি জানতেন এই চাকরিটা পেলে আমি সবকিছু করে নিতে পারবো। তিনি কি করবেন? পরে তিনি এখন আবার তিনি কোথায় যাবেন? তিনি কোনোদিন আর টাকা জোগাড় করে টাকা ফেরত দিতে পারবেন কি না, ভিক্ষার ঝুলি নিয়ে তাকে এবার রাস্তায় নামতে পারে। মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট আরো একটি রায় দিয়েছে, সেটা হচ্ছে যে ধরা যাবে 8,000 কিংবা 4,000, অর্থাৎ সিবিআই এর খাতায় যেটা 8,000 বলা হচ্ছে, শিক্ষা দপ্তরের খাতায় যেটা 4,000 বলা হচ্ছে, এই 8,000 কিংবা 4,000 এরা আর কখনো কোনো পরীক্ষায় বসতে পারবে না। আপনার দুর্নীতির জন্য কি করা হলো? আপনি সবচেয়ে বেশি ভুগলেন, আপনি
শাসক দলের নেতাদের তোকে পা দিলেন, আপনি বুঝতেই পারেননি নিজের অজ্ঞতার জন্যই হোক আর সুবিধা পাওয়ার জন্যই হোক আপনি কিন্তু ফাঁদে পা দিয়ে আজকে ভুগলেন, ভুগছেন, ভুগবেন কিনা বলতে পারবো না, ভুগবেন তো বটেই, ভুগবেন কিনা বলতে পারবো না, বলা যাবে না, ভুগবেন তো বটেই। কিন্তু মনে রাখতে হবে, যদি কখনো এই মামলায় সিবিআই তদন্ত করে, উপরতলার তৃণমূল নেতারা যতখানি দোষী তার থেকে অনেক বেশি দোষী কিন্তু নিচুতলার তৃণমূল নেতারা, যাদের ব্যবহার করা হয়েছিল। এমন গ্রাম আছে, আপনি যদি গ্রামে যান তাহলে দেখবেন যে মোটামুটি ধরে রাখুন পশ্চিমবাংলায় যদি 3350টা গ্রাম থেকে থাকে, তাহলে এই গ্রামে এক একটা গ্রামে যদি 20টা বড় বাড়ি থেকে থাকে, তাহলে এই 20টা বড় বাড়ির মধ্যে 15টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার নেতা, যারা একসময় খেতে পেতেন না, আর বাকি 5টা বাড়ি কিন্তু ওই শিক্ষকের, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন আর তিনি হাই স্কুলের শিক্ষক হন। এখন যে পরিস্থিতি দাঁড়ালো, আবার তাকে ওই বাড়িটা কিংবা গটি বাড়ি সব বিক্রি করে আবার তাকে নিঃস্ব হতে হবে, তিনি এগুলো হারালেন ওগুলো হারালেন। কাল আবার আসবো আপনাদের সঙ্গে এসএসসি মামলা নিয়ে, কালকে বড় ভার্ডিক্ট আছে, সেই ভার্ডিক্টটা হোক, আরো তথ্য আছে, এই তথ্য নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন।